এটি ছিল তার ব্যবহৃত কাঠের তৈরি ব্যাডমিন্টন বা র্যাকেট। এই পালকিতেই তিনি পুরো জমিদারিতে চষে বেড়াতেন এবং সমস্ত জিনিসটা তদারকি করতেন। পাশের এই বাড়িটি কেন তৈরি করা হয়েছিল এই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। যেটা দেখতে পাচ্ছেন 10 টাকা এবং 5 টাকা 15 টাকা। তো আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আমাকে 15 টাকায় বা আমাকে এরকম একটা বাড়ি বা অথবা কুঠি বা রাজবাড়ি যেটাই বলেন, এরকম একটা কুঠি আর হচ্ছে একটা না জাস্ট এরকম একটা কুঠি এনে দেন, তো আপনাকে মানে আমাকে আপনারা হয়তো বা পাগল বলবেন বা উন্মাদ বলবেন, কোনো কিছু একটা বলতে পারেন, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট যে এরকম একটা বাড়ি এবং পুরো একটা জমিদারি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী, ওনার যে পূর্বপুরুষ বা পিতামহ বা তার দাদার বাবারা 1840 সালে মাত্র 13 টাকা 10 আনা দিয়ে এরকম পুরো একটা সাদাতপুরের যে জমিদারি ছিল তারা সেটাকে কিনে নেন। সো যদিও মেটাফরিক অর্থে তখনকার 13 টাকা 10 আনা অনেক টাকা, বাট আমরা যদি এমনি এমনি ধরে নিই যে এরকম জাস্ট 2টা নোট দিয়ে আমি এরকম একটা জমিদারি বা সাদাতপুর উপজেলার মতো বড় একটা উপজেলা কিনে নিতে পারতেছি, তাও আবার নিলামে, তো জিনিসটা কিন্তু অনেক মজার। সো এটাই দেখানোর জন্য আমরা আজকে আসছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের জমিদারি, এবং যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে জমিদারি পরিচালনা করেছিলেন প্রায় 12 বছর, সেই রবীন্দ্র কুঠিবাড়ি অঞ্চলে। পাচ্ছেন ওটা হচ্ছে প্রবেশদ্বার, ওখান দিয়ে প্রবেশ করার পর টিকিট কাটতে হচ্ছে আমাদের 30 টাকা দিয়ে। তো প্রবেশদ্বারের এই পাশ দিয়ে গেলে হচ্ছে জাদুঘর পাবো আমরা, যেটা ওইটা জাদুঘর। তো আমরা যদি এই পাশ দিয়ে আসি, রাস্তা দিয়ে আসলে এখানে একটা মিলনায়তন রয়েছে। মিলনায়তন বলতে হচ্ছে অডিটোরিয়াম, এবং এটাকে পার্শিয়ালি কাস্টমারি এটা কি লিখছে কাস্টোডিয়ানের কার্যালয়, মানে এটার যে কাস্টোডি আছে যার কাছে, এটা হচ্ছে তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। অডিটোরিয়াম থেকে একটু সামনের দিকে গেলে আমরা তো মানে সামনের দিকে যাওয়ার পর আমরা একদম অবাক হয়ে গেলাম। আমাদের সামনে ছিল একটা অত্যন্ত পুরাতন স্থাপনা। তো কাছারি বাড়ি যেটা আমরা দেখালাম, যেটার ভিতরে জাদুঘর আছে, বাট ওটার পাশে এই পুরনো স্থাপনাটা কি ছিল সেটা আমাদের জানা নাই এবং কোথাও কোনো উল্লেখ করা নাই। তবে আমাদের যেটা ধারণা হতে পারে এটা কোনো সার্ভেন্ট কোয়ার্টার, কারণ একটা রাজবাড়ির সাথে একটা সার্ভেন্ট কোয়ার্টার থাকা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এটা যখন আমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তখন যে এর ইট এবং এর যে স্থাপনা আমরা দেখেছি, কারণ এর আগেও আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক প্রাচীন স্থাপনা দেখেছি, তাই আমরা রিলেট করতে পারি এটা কমপক্ষে 200 থেকে 250 বছর আগের একটা স্থাপনা হবে, এবং এর ভেতরের যে মানে স্ট্রাকচারগুলো সেগুলো অনেক আগের। তো দেখতে পাচ্ছেন এর ভেতরে যে কাঠগুলো, এগুলো হাল আমলের দেওয়া কাঠ দিয়ে এগুলোকে সিল করে দেওয়া হয়েছে যেন ইটগুলো ভেঙে না পড়ে। বাট দেখতে পাচ্ছেন এগুলো কী পরিমাণ ঠুনকো, হাত দিলেই খুলে যায়। তো এরপরে আমরা দেখে দেখে ঘোরার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম যে ভেতরে কোনোভাবে আমরা উঁকে দিতে পারি কিনা, বাট আমরা ফেল করি, আমরা কোনোভাবেও এর ভেতরে কোনো অংশটা দেখাইতে পারিনি। গরমে আমার অবস্থা ভালো না, বাট এখন আমরা যাওয়ার চেষ্টা করবো হচ্ছে মেইন যে আপনার জাদুঘর বা যে কাচারি বাড়ি যেটার জন্য বলা হয় যে ভবনটা, সেখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এটাই হচ্ছে সেই কাচারি বাড়ি রবীন্দ্রনাথের। তো এখন ঈদের কারণে এখানে অনেক দর্শনার্থীরাও এসছে, বাট সারা বছর এখানে এরকম থাকে না। তো দিস ইজ দ্য থিং, এখানে আপনারা ঢুকলে দেখতে পারবেন যে এখানে প্রবেশ করার সময় আমাদের কোনো সতর্কতা অবলম্বন করতে হচ্ছে কি না, এখানে ছবি তোলার জন্য কোনো নিষেধ আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কি তৈরি করেছিলেন। কাব্যর মধ্যে ছিল সোনার তরী, তারপরে আরও অনেক, মানে এমনকি যে নোবেল, যে যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, সেই গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনেকটা কাজ তিনি এখান থেকে শুরু করে গিয়েছিলেন এবং শেষ করেছিলেন ওই ভারতে যাওয়ার পরে, বাট যেটা শুরু হয়েছিল এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক বিখ্যাত যে সকল চরিত্র বা রচনা তিনি এই বাড়িতে বসেই করেছেন, এবং এখানকার আশেপাশে যে সাদাতপুরের পাশ দিয়ে যে নৌকা কী বলে নদীটা বয়ে গেছে, এটাকে দেখার পরেই কিন্তু তিনি ওই যে সোনার তরী কবিতাটা লিখেছিলেন। এবং এখানে বসে অনেক যে তাল গাছ ছিল, এই যে এখান দিয়ে একটা নদী, ছোট একটা শাখা নদী মানে বয়ে যাইতো আগে, মানে ওই সময় 1840, 50, 60 বা 19 শতকের দিকে এই বাড়িটাগুলোর পিছনে বা সাইড দিয়ে একটা নদীর বা করদর শাখা নদী যাইতো, সেটাকে
পরবর্তীতে যখন ভরাট করে ফেলা হয় এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি না, বাট তখন ছিল। তো ওখানে যে তাল গাছের নিচে বসে তিনি অসংখ্য রচনা তিনি এখানে কাব্যগ্রন্থ এবং অনেক রচনা তিনি তৈরি করে গিয়েছিলেন। তো এখন আমরা যাব হচ্ছে মেইন যে এন্ট্রেন্স এবং জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা। তো এখন আমার নিজের হাতের লেখার প্রতি একটু কনফিডেন্স চলে আসছে করা থেকে কিভাবে আটকানো হচ্ছে, বাট আমরা তো সেই ধরনের বান্দাই না। তো যদিও এটা আনইথিক্যাল, বাট আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ভেতরে কি কি আছে। যে সামনের যে ফটো বুথটা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কোথাও পাওয়া যায় না। এই ছবিগুলোর ভেতরে ছিল হচ্ছে কিশোর রবীন্দ্রনাথ এবং ছোটোবেলা রবীন্দ্রনাথের ঠাকুরের যে সকল ছবি সেগুলো। তারপর আমরা দোতলায় উঠতে থাকলাম। এই সিঁড়িগুলোও কিন্তু একটু অনেকটা মানে পেঁচানো সিঁড়ি, কীরকম যেন মানে পড়ে যাইতে লাগছিলাম আমি কয়েকবার। মানে এক পাশে চিকন এক পাশে মোটা, কি ফালতু একটা সিঁড়ি, বাট ভালো সুন্দর। তো ভেতরে যখন আমরা ঢুকলাম, তখন ঢোকার পরেই আমাদের চোখে যেটা পড়লো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের পালকি। এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। তো পালকিটা আমি একটু ভালোভাবে খেয়াল করতেছিলাম যে এখানে কয়জন মানুষ বসা যেতে পারে, তারপরে কি পরিমাণ মানুষ এটাকে বয়ে নিয়ে যেতে পারে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর যে আকৃতির বা যে শেপের নৌকা ব্যবহার করতেন সেটারও কিন্তু একটা শেপ দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে, যে কি ধরনের তরি তিনি ব্যবহার করতেন। তারপরে তার ব্যবহৃত আলনা এখানে ছিল। তারপরে যতই আমরা ভেতর থেকে ঢুকতেছিলাম, এগুলো ছিল হচ্ছে তার স্মারকলিপি বা পাণ্ডুলিপি, তার নিজের হাতের লেখা। এরপরে তার ব্যবহৃত পালঙ্ক ছিল এখানে। আমরা এখন আছি হচ্ছে দোতলায়, এই রবীন্দ্র কুঠিবাড়ির যে দোতলায়, এর আশেপাশেই হচ্ছে যে তার যে মানে জাদুঘর যেটাকে স্থাপন করা হয়। তো ভেতরে আমরা ভিডিও করতে পারতেছি না, বাট এটা হচ্ছে তার পেছনের অংশ, এবং এই অংশটাতে হচ্ছে যে তার ব্যবহার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলো এখানেই তারা সংরক্ষণ করে রেখেছে, এবং এগুলোই মানে দর্শনার্থীরা মূলত এগুলোই দেখতে আসে এখানে। এরপর আমরা দেখলাম তার জামা রাখার র্যাক, এবং সবচেয়ে আশ্চর্য করছে যেটা তার র্যাকেট, তার ব্যাডমিন্টন খেলার র্যাকেট কাঠের তৈরি। ভাই ভেতরে ভিডিও করতে করতে আমার একদম ঘাম ঝরে গেছে, একের পর এক বাধা, একের পর এক হুমকি। তো যতটুকুই করতে পারছি আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং এত কষ্টের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমি কখনো সাবস্ক্রাইব করতে বলি না, বাট করবেন, ভালো লাগে আমার।